একটু বলি যে সচিবালয়ে আগুন নিয়ে এখন চারিদিকে ব্যাপক আলোচনা সমালোচনা, নানান রহস্য, নানা বিষয় নিয়ে অনেকেই কথা বলছেন। আহ, বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার কিছু নাই, কারণ ছাগল দিয়ে যে হাল চাষের প্রচেষ্টা 8 তারিখ থেকে শুরু হয়েছে, 8ই আগস্ট থেকে সরকার গঠনের মাধ্যমে ডক্টর ইউনূস যেভাবে কিছু অপদার্থকে তার মন্ত্রিসভায় ঢুকিয়েছেন, আহ, তাদেরকে দিয়ে খুব ভালো কিছু হবে না। বিপ্লব পরবর্তী কোনো সরকারকে আমরা আসলে এই জাতীয় কোনো এতটা শিথিল, এতটা কি বলবো, বিপ্লবের সঙ্গে সম্পর্কবিহীন নেতৃত্ব দিয়ে যে সরকার চলতে পারে, ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার তার একটি বড় উদাহরণ। এবং আমরা যখন পুরো সরকারকে নিয়ে সমালোচনা করছি, তখন দেখা গেল যে মোস্তফা সরোয়ার ফারুকী নামে আরেক অপদার্থকেও তারা গায়ের জোরে উপদেষ্টা বানিয়ে এক ধরনের, কি বলবো, আমরা যারা সমালোচনা করছিলাম তাদের প্রতি এক ধরনের অবজ্ঞা প্রদর্শনের চেষ্টা করা হয়েছে। তো ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন, আজকে সচিবালয়ে আগুন লাগবে, এই পড়ে যাবে, কালকে আরেকটা কিছু হবে। এবং ধরেন, আসলে আমার কাছে মনে হচ্ছে কি পুরো বিষয়টা অত্যন্ত পরিকল্পিতভাবে এই সরকার করছে, তাদের সময়টাকে দীর্ঘায়িত করার জন্য। তারা দীর্ঘ সময় ক্ষমতার মজা পেতে চায়, আর যার জন্য তারা ধরেন সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, প্রতিটা জায়গায় হাসিনার সরকারের ফ্যাসিস্ট রেজিমের যারা উপকারভোগী, যারা সুবিধাভোগী, তারা এখনো স্বপদে বহাল। আপনারা বলতে পারবেন গত 5 মাসে হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখযোগ্য কোনো বড় ব্যবসায়ী ধরা পড়েছে? কিছু কিছু ব্যবসায়ী কিন্তু এখন আবার ধরেন বিশাল মানে কি বলবো, জ্ঞান কপচাচ্ছে। কেউ কেউ ধরেন আমাদেরকে জ্ঞান দিচ্ছে, জাতিকে জ্ঞান দিচ্ছে। এখন তারা সংবাদপত্রের স্বাধীনতা তারা এখন নানাভাবে প্রচার করছে। এই ধরনের আমি যদি এক্সাম্পলই দিই, এই ধরনের একে আজাদ হামিম গ্রুপের একে আজাদ, তার ধরেন সে 24-এর যে নির্বাচন, সেই নির্বাচনে সে কিন্তু স্বতন্ত্র দাঁড়িয়ে এমপি হয়েছিল। সে এখন জাতির বিশাল মানে রক্ষাকর্তা হয়ে গেছে। মিডিয়ার স্বাধীনতা নিয়ে কথা বলছে, এটা নিয়ে কথা বলছে, ওটা নিয়ে কথা বলছে। অথচ সে ছাত্রদের যখন গণহত্যা চলে, তখনও সে কিন্তু হাসিনাকে সমর্থন দিয়ে বলেছে, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। ধরেন এই বাটপার কিন্তু এখনো ধরেন নীতি নির্ধারকের ভূমিকায় আছে। তো এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল এক্সাম্পল। তো আপনি যদি ফ্যাসিবাদের দোসরদেরকে যদি না সরান, আপনি যদি নিজের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এই পদ্ধতি অবলম্বন করেন, পদ্ধতি কি? এখন ধরেন বিএনপি বা অন্যান্য দল যখন বলবে নির্বাচন দেন, তারাও কিন্তু এক ধরনের দ্বিধাগ্রস্ত যে সকল জায়গায় হাসিনার লোকজন বসা, এর মুহূর্তে নির্বাচন হলে কি হবে। তো তারা কিন্তু প্রপার সংস্কার করছে না। তারা যেই জায়গাগুলো সংস্কার দরকার, যেই জায়গাগুলো নিয়োগ বদলি ইমিডিয়েট দরকার ছিল, সেগুলো না করে নানা কমিশন, নানা রকমের কাহিনী করে তারা প্রলম্বিত করার চেষ্টা করছে। আজকে দেখলাম কোন এক বেসরকারি সংগঠন বিশাল এক কি বলবো সংলাপ ফেদে বসেছে, জাতীয় ঐক্য সংলাপ, এসব নিয়ে আর কি। এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আজকের যে মূল প্রসঙ্গ যেটি আমি কথা বলতে চাচ্ছি, আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের যিনি পিএস, তার নাম হচ্ছে শামসুদ্দিন মাসুম। এই মাসুম ধরেন আমাদের যে খায়রুল হক, যে তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিল করে এতগুলো মানুষের গণহত্যা সহ অন্যান্য ঘটনার সঙ্গে যুক্ত, সেই খায়রুল হকের দীর্ঘদিনের পিএস ছিলেন শামসুদ্দিন মাসুম, এবং পরবর্তীতে আইন মন্ত্রণালয়ের বিতর্কিত দুজন সচিবের পিএস ছিল। এখন কিন্তু এই শামসুদ্দিন মাসুম আসিফ নজরুলের পিএস, এবং দীর্ঘদিন বিভিন্নভাবে বলার পরেও শামসুদ্দিন মাসুম কিন্তু আসিফ নজরুলের পিএস হিসেবে বহাল। তাদের মধ্যে একটা বিশেষ একটা মিথস্ক্রিয়া আমরা খবর পাচ্ছি। দ্বিতীয় ব্যক্তির কথা যদি বলি, তার নাম হচ্ছে শরীফুল আলম ভূঁইয়া। তিনি হচ্ছেন প্রধান বিচারপতির ব্যক্তিগত সহকারী, পিএস। তিনি আরেক প্রভাবশালী ব্যক্তি, এবং নানাভাবে নানা জায়গায় তিনি অযাচিত হস্তক্ষেপ করছেন, নানা বিষয়ে তথ্য আমার হাতে আসছে। পাশাপাশি তৃতীয় ব্যক্তি হচ্ছেন তারেক মোয়াজ্জেম, তিনি প্রধান বিচারপতির বিশেষ সহকারী। এবং আনফরচুনেটলি বা ফরচুনেটলি এই তিনজনই হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র এবং ব্যাচমেট, 27তম ব্যাচের। তারা তিন বন্ধু মিলে আইন মন্ত্রণালয় এবং প্রধান বিচারপতির কার্যালয়, এই দুটো জায়গার মাধ্যমে তারা বাংলাদেশের পুরো বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছেন। নিম্ন আদালতের তো তাদের প্রভাব শতভাগ, পাশাপাশি কাজী নিয়োগ, কাজী বদলি, সাব রেজিস্ট্রার নিয়োগ, সাব রেজিস্ট্রার বদলি সহ উচ্চ আদালতের, নিম্ন আদালতের বিভিন্ন ধরনের হস্তক্ষেপে এই তিন দোস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সাম্প্রতিক সময়ে এই বিষয়টি আসলে একটু অনুসন্ধানে এসেছে আমাদের। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের জেলা জজ, তিনি 2 মাস আগে নিয়োগ পেয়েছিলেন, সেই জেলা জজকে হঠাৎ করে বদলি করে দেওয়া হয়। সেই জেলা জজের বদলির পরে 2 মাসের মাথায় তাকে বদলি করে দেওয়া হয়। জেলা জজের বদলির পরে ধরেন চট্টগ্রামের আইনজীবীর
বিভিন্ন ধরনের আইনজীবী তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে এর প্রতিবাদ করেন। তারা বলেন যে আমাদের জেলা জজ যিনি আমাদের এখানে দায়িত্বে ছিলেন তাকে আমরা চাই, কারণ মাত্র 2 মাসের মধ্যে তিনি যেই কার্যকর কিছু পদক্ষেপ নিয়েছেন সেই কার্যকর পদক্ষেপের প্রেক্ষিতে সবাই তাকে চাচ্ছিলেন। তো এই জায়গাটায় ধরেন আমরা যখন একটু অনুসন্ধান করি, আমি যদি আপনাদেরকে দেখাই চট্টগ্রামের আইনজীবী সমিতি থেকে প্রধান উপদেষ্টার, আইন উপদেষ্টার এবং চিফ জাস্টিস দুজনেরকে চিঠি দেওয়া হয় যে জেলা ও দায়রা জজ জনাব আসাদুজ্জামান খানকে যে বদলি সিদ্ধান্ত সেটি স্থগিত করার জন্য আবেদন করা হয়। গত 9 ডিসেম্বর এই সংক্রান্ত আদেশ আসে, তাকে বদলি করা হয় নীলফামারীর নারী ও শিশু আদালতে। তো একজন চট্টগ্রামের জেলা জজকে এক ধরনের পদের অবনমনও বলা চলে এটাকে, নারী ও শিশু আদালতে 2 মাসের মাথায় হঠাৎ করে এই যে বদলি, সেই বদলি নিয়ে চট্টগ্রামের আইনজীবী সমিতির সেক্রেটারি এই চিঠিটি দেন হচ্ছে আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতি বরাবর তার এই দুটি চিঠি পাঠান। কিন্তু এখন পর্যন্ত আমি আজকে পর্যন্ত যতটুকু জানি তাতে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। তো এই সূত্র ধরে ধরেন আমরা পত্রিকায় দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জেলা জজ বদলি করার জন্য, বিচারককে ম্যাজিস্ট্রেটকে বদলি করার জন্য আইনজীবীরা আন্দোলন করে, সংগ্রাম করে, আদালত বর্জন করে। সেখানে একটু ব্যতিক্রম এই বিষয়টা আমরা দেখলাম যে আইনজীবী সমিতি চাচ্ছে যে এই জেলা জজ যেন তাদের সাথে থাকেন, তারা যেন এখানে তিনি যেভাবে যে কার্যক্রমগুলো নিচ্ছিলেন আসাদুজ্জামান সাহেব তিনি যেন নেন। এবং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে ব্যাপক প্রতিবাদ, অর্থাৎ কন্টিনিউয়াস তাকে ঘিরে তাকে রাখার জন্য শত শত আইনজীবীর তাদের সোশ্যাল মিডিয়ায় লিখছেন। তো বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষিত হয় আমার, এবং আমি পরবর্তীতে চট্টগ্রাম আইনজীবী সমিতি যিনি সভাপতি এখন তার সঙ্গে একটু যোগাযোগের চেষ্টা করি। জেলার দায়রা জজ জনাব আসাদুজ্জামান আসছে প্রায় 2 মাস হয়েছে। তো আসার পরে আমরা ওনাকে যতটুকু দেখেছি উনি বিচার কার্যক্রমের যে গতি ফেরার জন্য ওনার অনেকগুলো উদ্যোগ ছিল। শুনলাম যে ভ্যাকেশনের মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট জাজ জনাব আসাদুজ্জামানকে বদলি করা হয়েছে। তখন আমরা একটু মনে করলাম যে হঠাৎ করে আকস্মিকভাবে কেন হলো, কোর্ট নাই বা উনিও হয়তো কর্মরত নাই, কর্মস্থলে নাই। পরে দেখলাম যে হ্যাঁ ওনাকে বদলি করা হয়েছে, নীলফামারীর নারী শিশু কোর্ট হিসাবে বদলি করা হয়েছে। তো এটা তখন আমাদের এই বার অফিসে অনেক লয়াররা আছেন, আমরা আমাদেরকে টেলিফোনে যোগাযোগ করছেন, তারা ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং আমাদের সাথে যোগাযোগ করছেন, বলেছে আপনারা একটু উপরের দিকে বলেন যে উনি ভালো জজ ছিলেন, মাত্র 2 মাস হয়েছে, এখনো তো ওনার বদলি হওয়ার নিয়ম যেটা আর কি, বদলি তো সবাই হবে সরকারি চাকরি করলে, কিন্তু ওনার তো এখনো বদলি হওয়ার কোনো বিষয় এখনো আসে নাই। তো সবাই এগুলো নিয়ে একটু হাউতাশ করতেছে। তখন আমরা একটা আইনজীবী সমিতি একটা চিঠি দিয়েছিলাম মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় প্রধান বিচারপতি বরাবরে আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম যে ওনার বদলিটা পুনর্বিবেচনা করার জন্য, কারণ আমাদের তার কিছু করার নেই। তো আমরা মনে করছিলাম যে ওনারা চিঠিটা নিশ্চয়ই পেয়েছেন। তো ইতিমধ্যে কোনো ধরনের আমরা প্রগ্রেস দেখি নাই। আপনারা যে ঢাকায় গেলেন, চিফ জাস্টিসের সঙ্গে দেখা করেছেন বা ল সেক্রেটারির সঙ্গে দেখা করেছেন, ওনাদের সঙ্গে আপনারা আলাপ করেছেন বিষয়টা? না, আমরা ঢাকায় গেছিলাম মূলত আমাদের বারের বার্ষিক ভোজ ছিল আগামী জানুয়ারির মধ্য দিকে। আমরা একটা ভোজ সভা, যেটা আমাদের চিরাচরিত ভোজ সভা হয়ে থাকে, সেই ভোজে আমরা মাননীয় প্রধান বিচারপতিকে দাওয়াত দেওয়ার জন্য আমরা গিয়েছিলাম। তো আমরা ওখানে সাথে আমাদের এই জেলা জজ সাহেব আসাদুজ্জামান সাহেবের বদলির বিষয়টা আমরা মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আমাদের উদ্দেশ্য ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ওখানে যাওয়ার পরে দেখলাম যে এই বিষয়টা কেউ মুখ খুলতে চায় না বা কেউ স্পষ্ট কিছু বলতে চায় না। আমরা সবার সাথে মোটামুটি যতটুকু দেখা করার, কেউ আমাদের মাননীয় প্রধান বিচারপতির বিষয়ে ওনাকে জানানো, তারপর ওনার পিএস সাহেবের সাথে অবশ্যই আমাদের চট্টগ্রামে কর্মরত ছিলেন শরীফুল আলম সাহেব, এডিশনাল জজ ছিলেন আমাদের এখানে, আমরা ওনার কাছে গেলাম, আমরা স্যারের সাথে আমরা দেখা করবো, আমরা আগে শিডিউল নেওয়া ছিল। তো আমরা গেছি, যাওয়ার পরে তিনি বললেন যে ঠিক আছে আপনারা আসছেন, আপনারা কি জন্য আসছেন? আমরা আমাদের বার্ষিক ভোজ আছে, ভোজে স্যারকে দাওয়াত দেবো, এটা আসছে। আর আমাদের ডিস্ট্রিক্ট জজ স্যারের বদলির বিষয়টা একটু স্যারের অনুকম্পা বা ওনার সুনজরে দেওয়ার জন্য বা জিনিসটা দেখার জন্য আমরা একটু অনুরোধ করবো। তো উনি বললেন যে না, আপনারা ওইটা বলিয়েন না, ওটা বললে হয়তো আপনাদের দাওয়াতটা নাও হতে পারে। এই কারণে আমরা ওই কথাটা আর বলতে পারিনি ওনাকে। তবে আমরা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাহেবকে আমরা এই বিষয়টা জানাইছি এবং হাইকোর্টের রেজিস্ট্রার যিনি আগে আমাদের ডিস্ট্রিক্ট ছিলেন আজিজ আহমদ মিয়া ডক্টর, তাকেও আমরা জানাইছি, আইন সচিবকেও জানাইছি, আমরা সবাইকে বলছি। তো আমাদের সবার সাথে আলোচনা করে মনে হলো যে আমাদের ডিস্ট্রিক্ট স্যারের বদলিটা সবাই কিন্তু আঙ্গুল দিয়ে উপরের দিকে দেখে দেয়, বলে যে এটা উপরের। এখন কোন উপরে এটা বুঝতে পারি নাই, এটা এইটুকুর মধ্যে আমরা দেখলাম আর কি। আসলে এটা উপরে কোথায় হয়েছে এটা সচিবও হয়তো ধারণা নেই,
অথবা রেজিস্ট্রার বা যারা আছেন অ্যাটর্নি জেনারেল সাহেব তিনি বলছে যে ভাই আপনাদের এগুলো জানি না আমরা, এটা খুব কয়েকজনের মধ্যে সীমিত ভাবে তাকে মানে বদলি করা হয়েছে বলে আমরা ওখানে যা জানতে পারলাম আর কি। তো বুঝতে পারছেন যে চট্টগ্রামের আইনজীবী সমিতির সভাপতি সহ কয়েকজন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গেছেন। সেই প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার আগে তার ব্যক্তিগত সহকারী, তার পিএস এই শরীফুল আলম ভূঁইয়া তাদেরকে বলছেন যে আপনারা যে চিঠি দিয়েছেন আপনাদের জেলা জজ আসাদুজ্জামান সাহেবকে বদলি না করে বহাল রাখার জন্য বা বদলি আদেশ বাতিল করার জন্য, এই প্রসঙ্গটি আপনারা প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করবেন না। কারণ আপনারা যদি এই বিষয়টি উপস্থাপন করেন, প্রধান বিচারপতি আপনাদের যে অ্যানুয়াল ডিনার যেটি জানুয়ারিতে হবে সেখানে তিনি তাহলে অংশগ্রহণ করবেন না। আপনি শুধু বোঝেন যে তার ব্যক্তিগত সহকারী যে অডাসিটি, যে অধ্যত্ত, অর্থাৎ প্রধান বিচারপতির কাছে একজন সিনিয়র আইনজীবী, একটি বারের প্রেসিডেন্ট কি কথা বলবেন কি কথা বলবেন না সেটি ডিকটেট করছে তার ব্যক্তিগত সহকারী, এবং সেখানে তার সেই বিশেষ সহকারী তারেক মোয়াজ্জেম সেও তখন উপস্থিত ছিল। তো বুঝতে পারছেন আমাদের নিম্ন আদালতের নিয়োগ বদলির ব্যাপারটা কি হয়। আর সবাই আঙুল তুলছে কোন দিকে? উপরের দিকে। উপরটাকে আসিফ নজরুল আইন উপদেষ্টার ব্যক্তিগত ইচ্ছাই বদলি হয়েছে। আইন উপদেষ্টার সঙ্গে তারাও দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি আইন উপদেষ্টা যে পিএস তাদের সঙ্গে যে টাইমিংটা দিয়েছেন সেই টাইমিং আইনমন্ত্রী আইন উপদেষ্টা আসিফ নজরুল তখন তার আরেক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণে সারাদিনই ছিলেন। তারা দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষা করে চলে এসেছেন। অর্থাৎ টেকনিক্যালি তাদেরকে কিন্তু আইন উপদেষ্টার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তো এই যে উপরের নির্দেশ, অতীতের মতো সেই উপরের নির্দেশ কিন্তু আবার শুরু হয়েছে। একজন জেলা জজ ভালো কাজ করছেন, আইনজীবীরা তাকে চাচ্ছে, তিনি বিতর্কের মধ্যে নাই, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তো কেন সরানো হয়েছে, কি উদ্দেশ্যে? বিশেষ কোনো ঘটনা আছে? বিশেষ কোনো মামলায় তাদের পক্ষে রায় নিতে হবে? বিশেষ কোনো ঘটনা ঘটবে সামনে যেটিতে আসিফ নজরুল গঙ্গে উপকৃত হবে, এই তার পিএস উপকৃত হবে? তার 3 বন্ধু কি কোনো বিশেষ কোনো লেনদেন করেছেন কারোর সাথে চট্টগ্রামের জেলা জজ হিসেবে পাঠানোর জন্য, কাউকে নিয়োগ দিয়ে তার কাছ থেকে বেনিফিট নেওয়ার জন্য, নিজেদের প্রভাব প্রতিপত্তি দাঁড় করানোর জন্য? সো এই হচ্ছে গিয়ে অবস্থা। অন্তর্বর্তীকালীন সরকারের ধরেন যে 23-24 জন উপদেষ্টা আছেন, কমপক্ষে 15 জনকে বের করে দিয়ে নতুন করে যদি আসলে সরকার রিফর্ম করে যদি কাজ শুরু না করে, এই সরকার আগামী 10 বছরের ক্ষমতা থেকে যাবে না। আমি আপনাদেরকে বলে রাখলাম, এদের নিয়ত সম্পূর্ণ খারাপ। এরা নানা রকম পরিস্থিতি তৈরি করবে। সামনে হয়তো বলবে যে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে, আমরা এখন ইমার্জেন্সি দিতে হচ্ছে, ইমার্জেন্সি না দিয়ে উপায় নাই, ইমার্জেন্সি দিয়ে রাজনীতি বন্ধ রাখবে। তারপরে তাদের যে নতুন দল করার প্রক্রিয়া চলছে সেটি চলবে। তো সব মিলিয়ে একটা লেজে গোবরে অবস্থা তারা নিজেরাই ইচ্ছে করে পাকাচ্ছে। কারণ না হলে ধরেন উপদেষ্টা পরিষদে আমরা যাদেরকে দেখি, এই বিপ্লব পরবর্তী উপদেষ্টা পরিষদে তাদের কিন্তু থাকার কোনো কথা ছিল না, তাদের থাকা উচিত হচ্ছে না। এবং আপনি যখনই এগুলো নিয়ে কথা বলছেন তখন তারা ধরেন আমরা যারা সমালোচনা করছি বিশেষ করে বিদেশ থেকে, তাদেরকে এক ধরনের ঘুষি মারলেন একটা ফারুকিকে উপদেষ্টা বানিয়ে। তো ফারুকিকে আমাদেরকে ঘুষি মারা বা আমাদেরকে আঘাত করার তো কিছু নাই, আপনারা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছেন। সাম্প্রতিক সময় আবার নতুন করে তারা এক নতুন আইন মানে কি বলবো পয়দা করছেন, সাইবার বুলিং হ্যান ত্যান ব্যান করে নতুন আইন নিয়ে আসছেন। আপনারা জানেন যে আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা ইতিমধ্যে তাদের কার্যক্রমের জন্য বিতর্কিত হয়ে পড়েছেন। তো তারা ভাবছেন যে এইসব আইন ফাইন ফেদে আমাদেরকে দমন করার চেষ্টা করবেন। আমাদের কথা হচ্ছে ওপেন চ্যালেঞ্জ, আইন কর গিয়ে আমরা দেখবানে তোরা কি করতে পারোস। তোরা আইন করে বন্ধ করবি আমাদেরকে, আবার হাসিনারে গুনলাম না, ফ্যাসিস্ট রেজিমে গুনলাম না, তোরা এখন বড় হনু আসছে। মানে ওই যে আছে না কিছু একটা বলে না যে কত জল অমুক বলে কত জল, কি একটা কথা এই মুহূর্তে মনে করতে পারছি না। ওই যে হাতি ঘোড়া গেল তল, কে যেন বলে কি জল, এদের এই অবস্থা শুরু হয়েছে আর কি। মানে তো আমরা তো সব খবরই পাই। এবং এই যে 3 দোস্ত, এই 3 দোস্তকে অবিলম্বে যদি না সরানো যায় এবং পানিশমেন্ট ট্রান্সফার না ওএসডি করে তাকে বসায় রাখেন, এটা বহুত খাইছে, বহুত আকাম করছে, বহুত অপকর্মের সঙ্গে এরা যুক্ত। এবং আমার কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো নিয়ে আমি যাচাই বাছাই করছি এবং নিশ্চয়ই পর্যায়ক্রমে আরো এই বিষয়গুলো আনবো। আর মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অসম্ভব সৎ মানুষ, অসম্ভব একজন লার্নেড মানুষ, কিন্তু দেখেন তার আশেপাশে কেউরা কিভাবে তার ক্ষতি করছে, কিভাবে প্রধান বিচারপতির সঙ্গে কে দেখা করবেন, তাকে তারা কি বলবেন কি বলবেন না সেটিও ডিক্টেট করে দেওয়া হচ্ছে। তো এটি নিশ্চয়ই প্রধান বিচারপতির জন্য অবমাননা। তিনি আশা করি এই অনুষ্ঠানের পরে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন, যোগ্য লোককে দক্ষ লোককে তার সম্মানের সঙ্গে যায়, তার সম্মান রক্ষা করতে পারবে এমন কাউকেই তিনি তার ব্যক্তিগত সহকারী পদে বসাবেন। আর আসিফ নজরুল মাসুমকে অবিলম্বে লাথি মেরে মন্ত্রণালয় থেকে বের করেন।
নাহলে কিন্তু আরো সর্বনাশ করে ফেলবে সে। আপনার দোস্ত হোক, আপনার ছাত্র হোক, কিছুই যায় আসে না। বাংলাদেশের যে সর্বনাশ আপনারা করছেন বসে বসে, নানা রকমের গল্প কাহিনী ফেদে, এগুলো বন্ধ করেন। দেশের মানুষ এই জন্য রক্ত দেয় নাই, ছাত্ররা এই জন্য রক্ত দেয় নাই। এবং মিডিয়ার যে ফ্যাসিস্টদের সহযোগীরা, তারা আবার ফিরে আসছে, তারা আবার শক্তিশালী হচ্ছে। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে এই সময় টেলিভিশন, কামরুলের যে টেলিভিশন, সেই কামরুলের আত্মীয় স্বজন সবাই সেখানে বহাল। সেই সময় টেলিভিশনের কোনো একটা বিষয় নিয়ে সম্ভবত সমন্বয়ক হাসনাত সেখানে গিয়েছিলেন আলাপ করার জন্য। ডেইলি স্টার কিন্তু তার বিরুদ্ধে রিপোর্ট ফেলে দিয়েছে, আবার ডয়চে ভেলে তার নামে রিপোর্ট ফেলে দিয়েছে। তো ডয়চে ভেলে, ডেইলি স্টার, এখানে কোন মালেরা কাজ করে আমরা জানি না, আমরা জানি। আর বিশেষ করে ধরেন আমরা বারবার বলার পরেও প্রথম আলো এবং ডেইলি স্টার এই গ্রুপের যে আধিপত্য, এই দুই পত্রিকা গ্রুপের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কিন্তু কোনোভাবেই কমছে না, বরঞ্চ উত্তরোত্তর বাড়ছে। এবং সর্বশেষ বিডিআর হত্যাকাণ্ডে নিয়ে যে কমিশন, সেই কমিশনেও কিন্তু প্রথম আলো ডেইলি স্টারের দুলিয়া স্পেন্সারকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেখানে আইনজ্ঞ একজন থাকা দরকার ছিল, একজন সাবেক বিচারক বা বিচারপতি থাকা দরকার ছিল, সেখানে সেটি না রেখে দুই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সেখানে ঢুকিয়ে রাখা হয়েছে। আমি বুঝি নাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই বিডিআর হত্যাকাণ্ডের এই ঘটনায় তাদের সংশ্লিষ্টতা বা তাদের গুরুত্বটা কেন আর কি, তারা কি গ্রাউন্ডে ছিল। একজন সাংবাদিককে আপনারা রাখতে পারতেন, যারা যারা এগুলো প্রত্যক্ষদর্শী ছিল, যারা বিডিআর এর যে বিচার প্রক্রিয়াটা ছিল, সেই বিচার প্রক্রিয়াটা দিনের পর দিন যারা সংবাদ কাভার করেছেন, যারা এই ঘটনাকে খুব কাছে থেকে দেখেছেন, এমন কাউকে যদি আপনারা এই কমিশনে নিতেন, একজন জেলা ও দায়রা জজ অবসরপ্রাপ্ত একজন সাংবাদিককেও যদি নিতেন, তাতেও এই কমিশনটা আরো বেশি শক্তিশালী হতো আমি মনে করি। যদি এখনো সুযোগ আছে অনেকে নেয়ার, বাট ষড়যন্ত্রের জায়গা মারাত্মক। এই অপদার্থ সরকার তাদের ক্ষমতাকালকে দীর্ঘায়িত করতে চায়। এমন একটা সিচুয়েশন তারা তৈরি করে রেখেছে, যেটা আমি আগে বলছিলাম, যে নির্বাচন দিলে যেই মাথা সেই কপালি আবার আসবে আর কি। অর্থাৎ কোনো কার্যকর কোনো পদক্ষেপ নাই। তো এসব ফাজলামো বন্ধ করেন, আর সাইবার বুলিং, আইন ফাইন যা খুশি তা করেন, এগুলার শরবতগুলা খান, আমরাও দেখবানে আপনারা কোথায় কি করতে পারেন। আমার দেশের প্রশ্নে কোনো আপোষ নাই। আমার দেশের এই প্রায় 2000 মানুষ, ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে এই আমাদেরকে গণতন্ত্রে যাওয়ার একটি পথ তৈরি করে দিয়েছেন। সেই পথকে যারা অপব্যবহার করছে, তাদের কোনো ক্ষমা নাই। যারা পঙ্গুত্ব পালন করেছে, যারা অন্ধত্ব পালন করেছে, তাদের চিকিৎসার কোনো খবর নাই। তারা এখন সেই জনপ্রিয় যে কৌশলগুলো, তারা যে জনপ্রিয়তার কৌশলে যাচ্ছেন। 700 কতজনকে ভূতাপেক্ষা নিয়োগ দিচ্ছেন, তাদের জন্য 42 কোটি টাকা বেতন দিবেন, অথচ আহতরা কাতরাচ্ছে বিছানায়, হাসপাতালের বিছানায়, প্রপার চিকিৎসা নাই, তাদের খাদ্য নাই, তাদের পরিবারের অবস্থা আরো সঙ্গীন। সেসব ফাজলামো বন্ধ করেন। ডক্টর ইউনূস, আমি অনেক আগে এই আপনারা ক্ষমতা নেওয়ার পরপরই আমি বলেছিলাম যে ডক্টর ইউনূস বা রবীন্দ্রনাথ ঠাকুর যদি ডাস্টবিনকে বলে এটা ডাস্টবিন না ফুলের বাগান, সেটা কিন্তু ফুলের বাগান হবে না। ডাস্টবিনই থাকবে, দুর্গন্ধ ছড়াবেই। ইতিবাচক ভাবে আসুন, আর না পারলে আল্লাহ হাফেজ, ছেড়ে দেন। এইসব ফাইজলামি করার দরকার নেই। আমরা আপনার উপর আস্থা রাখছিলাম, সেই আস্থা যদি আপনি যথাযথভাবে আমরা যদি দেখি যে প্রতিফলিত হচ্ছে না, তাহলে কিন্তু আমরা আপনাকেও ছেড়ে দেব না। সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা প্রত্যাহার করা হয়েছে। এবার কি তবে সারা দেশ থেকে প্রত্যাহার হচ্ছে? এই প্রসঙ্গটি নিয়ে আপনারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কল্যাণে জেনে গেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সচিবালয়, কেপিআই স্থাপনা এবং অন্যতম একদম শ্রেষ্ঠ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে বাংলাদেশ সচিবালয় একটি। সেই সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে ছিল সেনাবাহিনী, কিন্তু খবরে প্রকাশ সেখান থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়েছে। খবর বলছে বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। তারা সচিবালয়ের ভেতরে এখন নিয়মিত ডিউটি করবেন না, তবে কয়েক দফায় টহল কার্যক্রম চলমান থাকবে। সোমবার 30 ডিসেম্বর সচিবালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে রবিবার 29 ডিসেম্বর সন্ধ্যায় সেনা সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। এখন থেকে সেনাবাহিনীর সদস্যরা সচিবালয়ের রেগুলার ডিউটি করবেন না, আমি যেটি শুরুতে বলছিলাম। সূত্র আরও জানিয়েছে সেনাবাহিনীর সদস্যরা কখন কখন টহল দেবেন তা ঊর্ধ্বতন কর্মকর্তারা ঠিক করবেন। হঠাৎ করে সেনা প্রত্যাহার, সেনাবাহিনীর সদস্যরা সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং এই নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন একটা বড় ধরনের সহিংস ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 7 নম্বর ভবনের
কয়েকটি ফ্লোর পুড়ে গেছে এবং বেশ কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ফাইলপত্র পুড়ে গেছে। এই পুড়ে যাবার কয়েকদিনের মধ্যে সেনা প্রত্যাহার করা হলো সেখান থেকে। এটি কিন্তু ভয়াবহ একটি ন্যাক্কারজনক ঘটনা। সেনাবাহিনী আছে, মাঠে আছে, তারপরে ওই ধরনের সহিংস ঘটনা ঘটছে। এতে করে সেনাবাহিনীর ভাবমূর্তির কিন্তু প্রশ্ন এসে যায়। শুধু দেশে নয়, সেনাবাহিনী তো আন্তর্জাতিকভাবেও কাজ করে। আমাদের সেনাবাহিনী জাতিসংঘে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে। তাহলে আন্তর্জাতিক মহল থেকে প্রশ্ন উঠতে পারে যে বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে মাঠে আছে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, থাকবার পরেও বড় বড় সহিংসতা কেন ঘটছে? এই প্রশ্নটা কিন্তু আন্তর্জাতিক মহল থেকে উঠতে পারে। আমরা বিশ্বাস করি সেনাবাহিনী নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে, কিন্তু যদি সরকার কিংবা দেশের এক শ্রেণীর জনগণ যদি সহিংসতায় জড়িত থাকে কিংবা সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে না দেয়, তাহলে তো সেনাবাহিনীর কিছু করণীয় নেই। এক্ষেত্রে সেনাবাহিনী তো ব্যর্থতার দায় নিতে পারে না। আমি শুরুতে যেটি বলছিলাম, সচিবালয় থেকে সেনা প্রত্যাহার করা হলো, এবার কি তবে সারা দেশ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে? এই প্রশ্নটি কিন্তু এসে যায়। বিষয়টি খুব ছোট্ট, পত্রপত্রিকায়ও খুব ছোট্ট করে রিপোর্ট এসেছে যে সেনা প্রত্যাহার করা হলো সচিবালয় থেকে। এটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে সেনাবাহিনী 5 মাসের অধিক সময় থেকে মাঠে আছে। আওয়ামী লীগ সরকার শেষ সময়ে এসে সেনাবাহিনী মাঠে নামিয়েছে, সেই থেকেই কিন্তু মাঠে আছে। এটি যদি 6 মাস বা 5.5 মাস বলি তাহলেও ভুল হবে না। আর বর্তমান সরকার এসে কিছুদিন পরেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে। গত 17 সেপ্টেম্বর প্রথম 60 দিনের একটি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছিল। এরপরে 60 দিন পরে ম্যাচ শেষ হবার একদিন আগেই 16 নভেম্বর আর এক প্রজ্ঞাপনে একই স্মারকে সেনাবাহিনীকে আরও 60 দিন মাঠে থাকবার বন্দোবস্ত করেছে। সেই বিবেচনায় মধ্য জানুয়ারিতে সেনাবাহিনীর 60 দিন শেষ হতে যাচ্ছে। যেটি বলছি যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, কিন্তু শুধু সচিবালয় নয়, সারা বাংলাদেশের চিত্র যদি দেখেন, ভয়ঙ্কর সহিংসতাপূর্ণ দেশ। সেনাবাহিনী মাঠে আছে, তাও মানুষ আশা পাচ্ছে না, ভরসা পাচ্ছে না। মানুষের দিন প্রতিনিয়ত আতঙ্কে কাটছে। এই যখন অবস্থা, এই দায় যেমন দেশের আইনশৃঙ্খলা বাহিনীর, নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের, ঠিক তেমনি দায়টি গিয়ে কিন্তু সেনাবাহিনীর উপরেও পড়বে বা পড়তে যাবে। এই অবস্থায়, এই বিবেচনায় সেনাবাহিনী যদি মাঠ থেকে ব্যারাকে ফিরে যায় তাহলে অবাক হবার কিছু থাকবে না। বাংলাদেশের বড় সমস্যা এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এক ধরনের অস্থিরতা, অনিশ্চয়তা, ইনফ্লেশন, প্রাইস, দ্রব্যমূল্য ভীষণভাবে বেড়ে যাচ্ছে। সো এই প্রবণতাই যে দ্রব্যমূল্য বাড়ছে, এই প্রবণতাটা অনেকেই বলছেন যে বৈশ্বিক প্রবণতার সঙ্গে আসলে মেলে না। 2021 সালের জুলাই থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে যে দীর্ঘমেয়াদী উচ্চ মূল্যস্ফীতির প্রবণতা দেখা যাচ্ছে, তার সঙ্গে বৈশ্বিক প্রবণতার ব্যবধান অনেক বেশি। 2022 সালে বিশ্বের 194টি দেশের মধ্যে 179টি দেশে মূল্যস্ফীতির হার বেড়ে যায়। এরপর থেকে মূল্যস্ফীতির হার কমেছে। 2023 সালের এপ্রিলে বৈশ্বিক মূল্যস্ফীতির গড় হার হিসাব করা হয় 7.2%। 2022 সালের জুনে তা ছিল সর্বোচ্চ 9.4%। এরপর ধারাবাহিকভাবে কমে 2024 সালের জুনে বৈশ্বিক গড় মূল্যস্ফীতির হার দাঁড়ায় 5.9%। অথচ দেখা যাচ্ছে 2022 সালের শুরুর দিক থেকে বাংলাদেশের মূল্যস্ফীতির হার বাড়তে শুরু করে। 2022 সালের জানুয়ারির আগে বার্ষিক মূল্যস্ফীতির গড় হার ছিল 6%-এর নিচে। 2023 সালের আগস্টে তা 9%-এর ঘরে উঠে যায়। এটা সরকারি হিসাব। বাস্তবে তা যে আরো বেশি শ্বেতপত্র কমিটি তা একাধিকবার বলেছে। গত বছরের আগস্টের পর মূল্যস্ফীতির গড় হার 9.6%। যে শ্বেতপত্র কমিটি